প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রনি, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার বাংলা শিক্ষক। আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিরুক্ত শব্দের আলোচনা নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সেই সাথে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা ঘরে বসে আছো, এই জন্য তোমাদের জন্য আমাদের এই প্রয়াস। আমি মনে করি আমাদের এই প্রয়াসটুকু তোমাদের অনেকটাই কার্যকর হবে। আমরা এখন বোর্ডে চলে যাই। দ্বিরুক্ত শব্দ বা যাকে বলা হয় শব্দ দ্বৈত। দ্বিরুক্ত শব্দ বা অপর নাম শব্দ দ্বৈত। আমরা একটু জেনে নেই দ্বিরুক্ত শব্দটা আসলে কি বা শব্দ দ্বৈতটা আসলে কি। শব্দ দ্বৈত মানে হচ্ছে, দ্বৈত মানে দ্বি থেকে দ্বৈত হয়ে গেছে, অর্থাৎ একটি শব্দ দুবার ব্যবহার করাকেই শব্দ দ্বৈত বলা হয়। আবার দ্বিরুক্ত শব্দের এই কথাটির অর্থ হচ্ছে যে দুইবার উচ্চারণ হয়েছে এমন শব্দ, দুইবার উচ্চারিত শব্দ। তাহলে দেখা যাচ্ছে দ্বিরুক্ত শব্দ হচ্ছে এমন একটি শব্দ বা এমন এক প্রকারের শব্দ যে একটি শব্দ যখন দুবার উচ্চারণ করা হয় বা দুবার বলা হয় তখন তাকেই দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত বলা হয়। এই দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারে। দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারে। যেমন 1 নাম্বার, ভালো ভালো। আমরা এখানে দেখে নেই একটা শব্দ হুবহু দুইবার ব্যবহার করেছি আমরা। যেমন দিন দিন। অনুরূপ দেখে নেই এখানে একটা শব্দকে আমরা হুবহু দুইবার ব্যবহার করেছি। এভাবে 2 নাম্বার আমরা দেখে নিই যে দিন রাত, এটা বিপরীত শব্দ। তারপরে জমা খরচ, এটাও বিপরীত শব্দ। এভাবে বিপরীত শব্দ দিয়েও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। 3 নাম্বার, যেমন আমরা যদি বলি বই পুস্তক, তারপরে যদি বলি খাতা পত্র, তারপরে যদি বলি টাকা পয়সা, এটি হচ্ছে সমার্থক শব্দ। এভাবেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। 4 নাম্বার, যেমন আমি এখানে লিখলাম, একটু বোঝানোর জন্য বলছি, মিট মিট, এটা আমি এরকম করে বোঝাচ্ছি। আর একটা আমি লিখলাম চুপ চুপ, এইটাও দ্বিরুক্ত শব্দ। এই মিট মিটকে আমরা যদি এরকম করে লিখি মিট মাঠ, এটাও দ্বিরুক্ত শব্দ। এখানে কিভাবে গঠিত হলো, এখানে একটা শব্দই এখানে হুবহু দুবার ছিল মিট মিট, কিন্তু এই দ্বিতীয় শব্দের যে রস্বইকারটা ছিল সেটা দ্বিতীয়বার ব্যবহৃত হওয়ার সময় রস্বইকারের পরিবর্তে আকার বসেছে, অর্থাৎ আংশিক পরিবর্তন হয়েছে। এভাবেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন চুপ চুপ, এটাকে আমরা লিখতে পারি চুপ চাপ। এভাবে আংশিক পরিবর্তন করেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। তারপরে যেমন আমি এখানে লিখলাম শর্ট ফট, এই যে ছয়ের পরিবর্তে ফ ব্যবহৃত হয়েছে। তারপরে যেমন লিখলাম বকা ঝকা, বয়ের পরিবর্তে ঝ ব্যবহৃত হয়েছে। এটাও আংশিক পরিবর্তন। এখানে স্বরধ্বনির পরিবর্তন হয়েছে আর এখানে
ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়েছে, সয়ের পরিবর্তে ফ হয়েছে আর এখানে বয়ের পরিবর্তে ঝ হয়েছে, এটাও আংশিক পরিবর্তন। এরকম বিভিন্নভাবেই দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন আমি একটু সাইডে দেখাচ্ছি এখানে, যেমন সে, যেমন কে, এগুলোকে আমরা সর্বনাম বলতে পারি। এভাবে সর্বনামের সাহায্যে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। আবার 6 নম্বর দিতে পারি আমরা। এবার 7 নম্বর, যেমন দেখে, এবার ঘুমিয়ে, এভাবে ক্রিয়াপদের সাহায্যেও দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত গঠিত হতে পারে। 8 নম্বর, যেমন হায়, সম, শন, এভাবে অব্যয়ের সাহায্যেও দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত গঠিত হতে পারে। অর্থাৎ তাহলে বিষয়টা কি দেখা যাচ্ছে? বিষয়টা দেখা যাচ্ছে যে আমরা সহজ করে যদি বলতে চাই, এভাবে বলতে পারবো, যে কোনো রকমের জোড়া শব্দ সেটাই দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত হিসেবে আমাদের কাছে পরিচিত হতে পারে। সকল রকমের দ্বিরুক্ত শব্দকে, জোড়া শব্দকেই আমরা দ্বিরুক্ত শব্দ বলতে পারবো বা শব্দদ্বৈত বলতে পারবো। তাহলে দেখা যাচ্ছে দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত বিভিন্নভাবে গঠিত হতে পারে। আমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এইটাই কিন্তু মোটামুটিভাবে যে দ্বিরুক্ত শব্দের বেজ, যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে পরবর্তীতে প্রকারভেদগুলো তোমাদের জন্য বুঝতে খুব সহজ হয়ে যাবে। আমি একটু মিশাই দিয়ে পরবর্তীতে একটু বিস্তারিত যেতে চাচ্ছি। আমরা জানি দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। এক নাম্বার, শব্দের দ্বিরুক্তি। অর্থাৎ একটি শব্দকে দুবার ব্যবহার করলে তাকে আমরা শব্দের দ্বিরুক্তি বলতে পারি। যেমন 1 নাম্বার, বাড়ি, ঘর, দিন, এগুলো হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তি। 2 নাম্বার, পদের দ্বিরুক্তি। আমরা জানি বিভক্তিযুক্ত শব্দগুলো সাধারণত আমাদের কাছে পদ হিসেবে বিবেচিত হয়। আমরা এই শব্দের দ্বিরুক্তিগুলোকে বিভক্তিযুক্ত করে দিয়ে পদের দ্বিরুক্তি করতে পারবো। অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দের দুবার ব্যবহারকেই বলা হয় পদের দ্বিরুক্তি। যেরকম বাড়িতে, যেমন ঘরে, এখানে তে বিভক্তি যুক্ত হয়েছে, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। এখানে আমরা দিতে পারি দিনে, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। এভাবে বিভক্তিযুক্ত শব্দের দুবার ব্যবহারকে আমরা পদের দ্বিরুক্তি বলতে পারি। এবার যাব আমি 3 নম্বরে। 3 নম্বরে এটিকে বলা হয় ধনাত্মক দ্বিরুক্তি। সাধারণত আমরা জানি যে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ, কথাটা একটু তোমাদের জন্য দুর্বোধ্য হতে পারে। আমি আবারও বলছি, সাধারণত কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে আমরা
ধনাত্মক দ্বিরুক্তি বলতে পারি বা বলা হয়ে থাকে। যেমন শন শন, যেমন শুকনো পাতার শব্দ মরমর, যেমন গাছ ভেঙে পড়ার শব্দ মরমর, যেমন বিড়ালের ডাক মিউ মিউ, যেমন কোকিলের ডাক কুহু কুহু। এখন অনেক লেখা যেতে পারে, আমি যদি এখন তোমাদেরকে সহজ করে বলি, সংক্ষেপে বলি, তাহলে এরকম যে কোনো কিছুর সাউন্ড, অনুভূতি, আওয়াজ, বাজনা, শব্দ, দোতনা, সাধারণত এরকম শব্দগুলোকেই আমরা ধনাত্মক শব্দ বা ধনাত্মক দ্বিরুক্তি বলতে পারি। যেমন কোকিলের ডাক কুহু কুহু, বিড়ালের ডাক মিউ মিউ, গাছ ভেঙে পড়ার শব্দ যে ডাল ভেঙে পড়ে মরমর করে মরমর, তারপরে শুকনো পাতার শব্দ যে মরমর, এগুলো, বাতাস প্রবাহিত হওয়ার শব্দ শনশন, হ্যাঁ, তারপরে যেমন আমাদের শরীরে ফোড়া থাকলে সেই ফোড়া টন টন করে, হ্যাঁ, এরকম যদি আমরা কোনো সাউন্ড, বাজনা, আওয়াজ ইত্যাদি বা আমাদের অনুভূতি ইত্যাদি বুঝতে পারি, তাহলে সেগুলোকে সাধারণত আমরা ধনাত্মক দ্বিরুক্তি হিসাবে আমরা মনে করতে পারি। তাহলে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে ছোট করে দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ তিনটি আগে তোমাদের সামনে উপস্থাপন করলাম। 1 নম্বর হচ্ছে শব্দের দ্বিরুক্তি, বিভক্তিহীন শব্দ, অর্থাৎ একটি শব্দ দুবার প্রয়োগ করে তাকে বলা হয় শব্দের দ্বিরুক্তি। তবে শব্দের দিকটি বিভিন্নভাবে হতে পারে, আমি আরেকটু অন্যদিকে যাচ্ছি। তারপরে পদের দ্বিরুক্তি, বিভক্তিযুক্ত শব্দের দুবার ব্যবহারকে বলা হয় পদের দ্বিরুক্তি, মনে হয় আমরা বুঝতে পেরেছি। ধনাত্মক দ্বিরুক্তি আমরা মনে হয় বুঝতে পেরেছি। এবার আমি শুধু যে এভাবেই শব্দের দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি বা ধনাত্মক দ্বিরুক্তি হতে পারে তা নয়, আমরা আরেকটু লক্ষ্য করব শব্দের দ্বিরুক্তি। এখানে আমি লিখেছিলাম দিন দিন, এখানে আমি লিখেছিলাম বাড়ি বাড়ি। এইটাকে আমরা যদি এভাবে করি যে দিন রাত, এইটাও কিন্তু আমার শব্দের দ্বিরুক্তি, কারণ এটা যদিও বিপরীত শব্দযোগে গঠিত, কিন্তু এখানে কিন্তু আসলে বিভক্তি নেই। তারপরে এইখানে যদি আমি করি ঘর বাড়ি, এটাও কিন্তু আমার শব্দের দ্বিরুক্তি, কেননা এখানে আমার বিভক্তিযুক্ত নেই, বিভক্তিহীন শব্দ, তবে এটা সমার্থক শব্দযোগে হয়েছে। যেমন আমি যদি করি ঘর ঘর, এটাকে যদি আমি করি ঘর বাহির, এটা যদিও বিপরীত শব্দযোগে গঠিত, কিন্তু এটাও আমার দ্বিরুক্ত শব্দ হয়েছে এবং এটাও হয়েছে শব্দের দ্বিরুক্তি। মনে হয় আমরা বুঝতে পেরেছি। এভাবে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এবার আমি যাব পদের দ্বিরুক্তি। পদ দ্বিরুক্তি আমি আবার লিখলাম দিনে দিনে, আবার লিখলাম বাড়ি বাড়িতে বাড়িতে, এবার লিখলাম ঘরে ঘরে। আমরা একটু দেখে নেই, যদিও এগুলো বিভক্তিযুক্ত, এখানে পদের দ্বিরুক্তি হয়েছে, কিন্তু আমরা দেখে নিই এখানে একটা পদেই একটা হুবহু দুইবার ব্যবহৃত হয়েছে, বিভক্তিযুক্ত। এখন যদি আমি এখানে এভাবে বলি যে দিনে রাতে, তাহলে দেখা যাচ্ছে যদিও বিপরীত শব্দযোগে গঠিত হয়েছে, কিন্তু এখানে বিভক্তিযুক্ত শব্দ দুটো, দিনে রাতে, সুতরাং এটাকে আমরা পদের দ্বিরুক্তি বলতে পারি। তারপর বাড়িতে বাড়িতে, এখানে যদি আমি লিখি ঘরে বাড়িতে, এটাও কিন্তু আমার পদের দ্বিরুক্তি হয়ে যাচ্ছে। ঘরে ঘরে, এখানে যদি আমি লিখি ঘরে বাহিরে, এটাও কিন্তু আমার পদের দ্বিরুক্তি হয়ে যাচ্ছে, কেননা
যেহেতু এটা বিভক্তিযুক্ত, যদিও সেটা বিপরীত শব্দযোগে গঠিত হয়েছে। আমার মনে হয় তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছ। এবার আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা জানি আমাদের পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এরকম 5 প্রকার পদ দিয়েই দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। আমি সেদিকে একটু তোমাদের নজর চাচ্ছি। 1 নাম্বার, বিশেষ্য পদের দ্বিরুক্তি। বিশেষ্য পদের দ্বিরুক্তি, বিশেষ্য পদ যেমন ঘর, ঘর এটা বিশেষ্য পদ। যেমন বাড়ি, বাড়ি বিশেষ্য পদ। যেমন ফুল, ফল এগুলো আমাদের বিশেষ্য পদ। এভাবে বিশেষ্য পদ নিয়েও কি বিশেষ্য পদে 2 বার প্রয়োগ করে ব্যবহার করেও দ্বিরুক্ত শব্দ হতে পারে। খুব সহজ বিষয়। 2 নাম্বার, বিশেষণ পদের দ্বিরুক্তি। যেমন ভালো, ভালো। আবার ভালো, মন্দ এভাবেও দ্বিরুক্ত শব্দ হতে পারে, যদিও সেটা বিপরীত শব্দযোগে গঠিত। এটা বিশেষণ যোগে গঠিত হয়েছে। তারপরে আমরা দেখি ছোট, ছোট। তারপরে আমরা দেখি বড়, বড়। এরকম অনেক বলা যাবে। এভাবে বিশেষণ পদের সাহায্যেও দ্বিরুক্ত বা দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্ত পদ গঠন করা যায়। 3 নাম্বার, এবার সর্বনামের পালা। সর্বনাম পদের দ্বিরুক্তি আমরা দেখে নেই। যেমন সে, সে। যেমন কে, কে। এভাবে সর্বনাম পদ দিয়েও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। 4 নাম্বার, অব্যয় পদের দ্বিরুক্তি। যেমন হাই, হাই। যেমন সম, সম। যেমন টাপুর, টুপুর। বৃষ্টি পড়ার শব্দ টাপুর, টুপুর। যেমন টন, টন। এইভাবে বিভিন্ন রকমের অব্যয় শব্দ যোগেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। এবার আমরা দেখব 5 নাম্বার, ক্রিয়াপদের দ্বিরুক্তি। ক্রিয়াপদের দ্বিরুক্তি, ক্রিয়াপদের 2 বার ব্যবহার করেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন দেখে, দেখে। আবার দেখে, শুনে এভাবে হতে পারে। আবার যেমন ঘুমিয়ে, ঘুমিয়ে। যেমন দেখতে, দেখতে। এভাবে ক্রিয়াপদের 2 বার ব্যবহার করেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। তাহলে আমার মনে হয় বিষয়টা খুব সহজ। আমরা খুব সুন্দর করে দেখলাম যে 5টি পদেই 2 বার প্রয়োগ করে বা 2 বার ব্যবহার করে দ্বিরুক্ত শব্দ গঠন করা যেতে পারে। এবার আমরা একটু অন্যদিকে চলে যাই। যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন। যেমন যুগ্ম রীতিটা কি?
যুগ্মরীতিটা হচ্ছে একই শব্দ হুবহু দুবার একই রকম হবে না, অর্থাৎ আংশিক পরিবর্তন কিংবা ঈষৎ পরিবর্তন, ঈষৎ মানে সামান্য, ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ হলে তাকে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ বলা হয় বা যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ বলা হয়। যেমন 1 নম্বর, এই বিষয়টা একটু ভালো করে দেখতে হবে মনোযোগ দিয়ে। আমি এখানে লিখলাম চুপ চুপ, আমি এখানে লিখলাম টুপ টুপ। এখন এইটাকে আমরা দেখি কি করা যায়। চুপ চুপ একটি শব্দই হুবহু দুবার লিখেছি। এখন এই চুপ চুপকে আমরা যদি বলি চুপ চাপ, তাহলে দেখা যাচ্ছে এই দ্বিতীয়বার ব্যবহারের সময় এই রুস্যকারটা এখানে আমাদের আকারে রূপান্তরিত হয়েছে বা আকারে পরিণত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। এটাকেই বলা হয় ঈষৎ পরিবর্তন বা আংশিক পরিবর্তন। এভাবে ঈষৎ পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দকে যুগ্মরীতি বলা হয়। তাহলে আমরা ওইভাবে টুপটাপও করতে পারবো, যেমন টুপ টুপ থেকে আমরা করতে পারবো টুপ টাপ, আংশিক পরিবর্তন হয়েছে, রুস্যকারের পরিবর্তে আকার হয়েছে। 2 নম্বরে চলে যাই, মারা মারা। কেমন? দেখা দেখা। আমরা মারা মারাকে যদি এরকম করে করি মারা মারি মারা মারি, তাহলে দেখা যাচ্ছে এই শেষের যে আকারটা ছিল এটা দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়ে আকারটা আমাদের রস্যয়ে রূপান্তরিত হয়েছে। শেষের আকারটা দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়ে রস্যয়ে রূপান্তরিত হয়েছে, এটাও আংশিক পরিবর্তন। যেমন দেখা দেখা থেকে দেখা দেখি হতে পারে, এটা দ্বিতীয়বার স্বরধ্বনিটি পরিবর্তন হয়ে গেছে। তবে একটা কথা মনে হলো আমার, যে এগুলোকে কিন্তু স্বরধ্বনি পরিবর্তনের সাহায্যে দ্বিরুক্ত গঠন আমরা বলতে পারি। আকারের পরিবর্তে এখানে শেষে গিয়ে দ্বিতীয়বার গিয়ে রস্যইকার হয়েছে। এভাবেও দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। এই ঈষৎ পরিবর্তন করে এই গঠিত দ্বিরুক্ত শব্দগুলোকেই যুগ্মরীতি বলা হয়ে থাকে। এবার আমি একটু 3 নম্বরে চলে যাই। 3 নম্বর, আমি যদি এইভাবে লিখি শর্ট শর্ট, আসলে শর্ট শর্ট বলতে কোনো শব্দ আমাদের জানা নেই, আমি বোঝানোর জন্য বলছি শর্ট শর্ট। একটা শব্দ হুবহু 2 বার ব্যবহার করেছি আমরা। এখন আমি যদি এইটাকে আমি শর্ট ফট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার ছয়ের পরিবর্তে ফ ব্যবহৃত হয়েছে। এটাও আংশিক পরিবর্তন, তবে এটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে আমার এই দ্বিরুক্তটি গঠিত হয়েছে। আরেকটি উদাহরণ দেখাই, যেমন বকা বকা, একটি শব্দই হুবহু 2 বার হয়েছে। এবার যদি আমি বলি বকা ঝকা, তাহলে বয়ের পরিবর্তে এখানে আমার ঝ হয়েছে, এটাও আংশিক পরিবর্তন এবং এখানে ব্যঞ্জন পরিবর্তন করে হয়েছে। এটাকেও আমরা যুগ্মরীতি বলতে পারি। তারপরে 4 নম্বর, যেমন জমা খরচ, তারপরে ছোট বড়, এই যেগুলো বিপরীত শব্দ, এভাবে বিপরীত শব্দের সাহায্য আমাদের যুগ্মরীতি গঠিত হতে পারে। তারপরে সমার্থক শব্দ যোগেও যুগ্মরীতি গঠিত হতে পারে, যেমন বন জঙ্গল,
তারপরে কাপড় চোপড়, তারপরে টাকা পয়সা, এভাবে আমাদের সমার্থক শব্দের সাহায্যেও যুগ্মরীতি গঠিত হতে পারে। তারপরে ভিন্ন ভিন্ন শব্দ যোগেও যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে, যেমন ডাল, ভাত, তালা, চাবি ইত্যাদি। আমার মনে হয় তোমরা বিষয়টা ভালো করেই বুঝতে পেরেছো। আমি অনেক সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। আর একটু কথা বলছি, সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে দ্বিরুক্ত শব্দটি কী ধরনের কাজ করে থাকে। যেমন আমি একটা উদাহরণ লিখছি। 1 নাম্বার, আমার জ্বর হয়েছে, তার মানে আমার জ্বর হয়েই গিয়েছে। এখন এই কথাটাকে যদি আমি এরকম করে লিখি, আমার জ্বর জ্বর লাগছে, আমরা লক্ষ্য করি এই জ্বরটাকে আমরা দুবার ব্যবহার করেছি। এটাই আমার দ্বিরুক্ত শব্দ, তবে এটা হুবহু একটি শব্দই দুবার ব্যবহার করেছি, দুবার প্রয়োগ করেছি, এটাও দ্বিরুক্ত শব্দ। এখানে যদি আমরা দেখি এই বাক্যটি যে আমার জ্বর জ্বর লাগছে, এখানে আমরা দেখতে পাই জ্বর হয়নি ঠিক, জ্বরের ভাব বা জ্বর আসবে, জ্বর আসার যে পূর্ববর্তী লক্ষণগুলো এরকম আমাদের কিছুটা মনে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে দ্বিরুক্ত শব্দের কাজটা কি। দ্বিরুক্ত শব্দ ভাষার বা বাক্যের অর্থ পরিবর্তনে বেশ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ একটি শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ হয়, সেই শব্দটি দুবার ব্যবহার করলে তার অর্থ পরিবর্তন হয়ে যায় বা ভিন্ন অর্থ প্রকাশ করে। আমি যদি আরেকটি উদাহরণ দিই, যেমন ছোট ডালটি কেটে ফেলো, ছোট ডালটি কেটে ফেলো। এখানে বোঝা যাচ্ছে যে একটি মাত্র ডালকে নির্দেশ করা হচ্ছে এবং এক বচন বোঝাচ্ছে। এখন যদি আমি লিখি ছোট ছোট ডালগুলো কেটে ফেলো, তাহলে দেখা যাচ্ছে ছোট ছোট একটি শব্দকে আমি দুবার ব্যবহার করেছি। সুতরাং এটাও দ্বিরুক্ত শব্দ, কিন্তু এখানে ছোট ছোট বলতে এখানে আমাদেরকে বুঝতে হবে বহু বচন একের অধিক। তাহলে দেখা যাচ্ছে এভাবে দ্বিরুক্ত শব্দ আমাদের ভাষার অর্থ পরিবর্তনে ভূমিকা পালন করে থাকে। আর এই কথাটা আমি এই জন্য বললাম, তোমাদের বইয়ে দ্বিরুক্ত শব্দগুলোর যে কিছু মিনিং দেয়া আছে, এই মিনিংগুলো দয়া করে তোমাদেরকে একটু দেখে নিতে হবে। এগুলো আসলে এইভাবে সব বলে দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। তা আমার মনে হয় যে আজকে তোমাদের সামনে আমি যে দ্বিরুক্ত শব্দের উপস্থাপনা করলাম, মনে হয় তোমাদের ভালো লাগবে। বাড়িতে বসে থেকে তোমরা আরেকটু বই দেখে বুঝে ওঠার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি আর কথা বাড়াবো না, দীর্ঘায়ু করব না। পরিশেষে যেহেতু আমরা জানি, সবাই অবগত আছি, বৈশ্বিক মহামারী যাচ্ছে, আমরা সবাই নিজেকে সেভ করার চেষ্টা করি, পাশাপাশিভাবে সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, আবার দেখা হতে পারে এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক রনি, বগুড়া বিয়া মডেল স্টুডেন্ট কলেজে বাংলা শিক্ষক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।